দ্য লাইফ অফ সঞ্জয় রায় ইজ আন্ডার থ্রেট। আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি কথাটা, কাটবেন এই কথাটা, রেখে দেবেন আপনার চ্যানেলে। সঞ্জয় রায়ের লাইফ ইজ আন্ডার থ্রেট। আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, যাতে সঞ্জয় রায়কে জেলের মধ্যে মেরে না দেওয়া হয়, তার জন্য ফুল প্রোটেকশন দেওয়া হোক। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুরজিৎ শাহ। সুরজিৎ বাবু, আপনাকে আমাদের জাগরণ বাংলা চ্যানেলে স্বাগত। দিবাকর বাবু, আপনাকেও নমস্কার, আপনাকে নমস্কার জানাই। গুড ইভিনিং টু অল। 164 দিন পরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার রায় আমরা দেখলাম শিয়ালদা কোর্ট থেকে দেওয়া হলো। সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। এখানে সাধারণ মানুষের প্রশ্ন, ফাইনাল যে চার্জশিটটা দেওয়া হলো, সেই চার্জশিটে কেন এই যাদেরকে গ্রেপ্তার করে এতদিন ডিটেন্ট করে রেখেছিল এই টালা থানার ওসি সন্দীপ ঘোষ, যাদেরকে বিরুদ্ধেই অভিযোগগুলো ছিল, তাদেরকে চার্জশিটে নামিয়ে দেওয়া হলো না তাদের নাম? না, এই যে এখানেই তো আমার প্রশ্ন হচ্ছে যে সিবিআই তো স্ট্যাটুটরি যে রাইটস বা স্ট্যাটুটরি যে পাওয়ার সিবিআই কে দেওয়া রয়েছে সেন্ট্রাল অ্যাক্টে, হিউজ পাওয়ার, হিউজ পাওয়ার। ইভেন সিবিআই ক্যান অ্যারেস্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অলসো। আমার প্রশ্ন হচ্ছে চিফ মিনিস্টার থেকে শুরু করে যে কোনো, মানে সিবিআই এর কাছে হিউজ পাওয়ার দেওয়া রয়েছে, যেখানে দ্য কেস ইজ মনিটরড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইটসেলফ। আমার প্রশ্ন হচ্ছে সুমোটো কেসটা কে নিয়েছিলেন? অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। একদম। যখন জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস চন্দ্রচূড় সুমোটো কেসটা নিলেন, তাহলে ওটাকে উনি কি উদ্দেশ্যে নিয়েছিলেন সেটা আগে ক্লিয়ার হওয়া উচিত প্রতিটা নাগরিকের কাছে, প্রতিটা জনগণের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণের কাছে। বিং আ লয়ার, আমি এই প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি। সুপ্রিম কোর্ট ইজ নট দ্য ট্রায়াল কোর্ট and high court is not also the trial court. তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? এটা ট্রায়াল কোর্টেই হবে, মানে শিয়ালদা কোর্টেই হবে। তাহলে সুপ্রিম কোর্টের রোলটা কি ছিল? সুপ্রিম কোর্টের রোলটা ছিল যে তোমার ট্রায়ালটা ঠিক পথে হচ্ছে কি হচ্ছে না, সেটা ঠিকঠাক এভিডেন্স হচ্ছে কি হচ্ছে না, সুপারভাইজ করা। এই রোলটা কি আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই রোলটা কি? আমি তো প্রশ্ন করতেই পারি, সো দ্য রোল অফ দ্য সুপ্রিম কোর্ট, দ্য রোল অফ দ্য জুডিশিয়ারি ইজ ইন কোয়েশ্চেন, there is a big question mark about the judiciary system and criminal justice system in India right now. কেন? দুটো প্রশ্ন। আচ্ছা, আমি যদি কোনো একটা কাজ, সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স কোর্টের সর্বোচ্চ আদালত, তার ঊর্ধ্বে তো কেউ নেই, কথা বলার মতো কেউ নেই, ভারতবর্ষে অন্তত নেই। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে নিজেকে অনারেবল সুপ্রিম কোর্ট ইনভলভ করলেন থ্রু দ্য এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস চন্দ্রচূড়, সেখানে আমাদের প্রত্যাশা আরো গভীর ছিল। তো আমাদের প্রত্যাশাটা তখনই ভেঙেছে। সিবিআই যখন বলছে প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন চেঞ্জ, ক্রাইম সিনটাই চেঞ্জ করেছে সিবিআই, তার রিপোর্টে বলেছে, সুপ্রিম কোর্টের রিপোর্টে জমা দিয়েছে অ্যাফিডেভিটে। যেখানে প্লেস অফ অকারেন্সটাই চেঞ্জ হয়, সেখানে তুমি কি করে এভিডেন্স কোরাবোরেট করো? কোরাবোরেট শব্দটা খুব ইম্পর্টেন্ট ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এবং সিআরপিসিতে। একটা এভিডেন্সের সাথে একটা এভিডেন্স, সাপোজ ওরাল এভিডেন্স মানে উইটনেস, আই উইটনেস, আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স, যেমন হচ্ছে বায়োলজিক্যাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সোয়াব, নিপলস ডিএনএ রিপোর্ট, সিএফএসএল রিপোর্ট, দিস আর অল ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে আমার কাছে প্রশ্ন, আমি বলবো সঞ্জয় রায়ের উকিলদের একটা বিশাল বড় দায়িত্ব ছিল। সঞ্জয় রায় কোনো ভালো লয়ার অ্যাসিস্ট্যান্স পায়নি। বারবার সঞ্জয় রায় বলেছে যে আমি খুব গরিব হুজুর, আমি খুব গরিব, কোট আন কোট। কারণ সঞ্জয় রায়কে যারা অ্যাসিস্ট করেছে তারা হচ্ছে ফ্রি লিগাল এড সার্ভিস, অর্থাৎ লিগাল এড থাকে যেটা কোর্ট থেকে ঠিক করে দেওয়া হয়। তারা প্যানেল কিছু লয়ার, তারা রিপ্রেজেন্ট করেছে সঞ্জয় রায়কে। আমি কি সঞ্জয় রায়ের পক্ষে এখানে ওকালতি করছি? নেভার। আমার প্রশ্ন হচ্ছে জাস্টিস মাস্ট বি সিন, জাস্টিস যেন চোখে দেখা যায়। শুধু খাতায় কলমে জাস্টিস নেই, অন পেপার জাস্টিস করে লাভ নেই। ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র। এখানে ফাঁসি দিয়ে কাউকে মেরে দিয়ে ক্যাপিটাল পানিশমেন্টের এগেইনস্টে
তোমাকে এখানেই একটা প্রশ্ন করতে চাই, এমন একটা জাস্টিস হলো যেখানে সাধারণ মানুষ হতাশ, নির্যাতিতার বাবা মা হতাশ, তার যারা সহকর্মী ছিল, সহচিকিৎসক ছিল তারা হতাশ, তাহলে জাস্টিসটা কাদের জন্য? যেই জাস্টিস মানুষকে বিচার দিতে, সঠিক বিচার দিতে পারে না, মানুষকে বিচার ব্যবস্থার থেকে হতাশ করে, সেই জাস্টিসের মূল্য কি গণতন্ত্রে? একটা কথা মনে রাখবে, জুডিশিয়ারি, ভারতবর্ষের জুডিশিয়ারি কিন্তু ওয়ান অফ দ্য পিলার্স। আর একটা কথা বলি, ভারতবর্ষের পার্লামেন্ট ইজ দ্য পাওয়ার হাউস। আমাদের এই জুডিশিয়ারি ভার্সেস পার্লামেন্ট, এই যে ঠান্ডা যুদ্ধটা কিন্তু ইন্দিরা গান্ধীর আমল থেকে স্টার্ট হয়েছিল, যখন 42nd অ্যামেন্ডমেন্ট করে ওই সোশ্যালিস্ট আর সিকিউলার বলি আমি, মানে সিক মানে অসুস্থ আর কুলার, সিকিউলার, খাই না মাথায় দেয় ভগবান, 1976 সম্ভবত, একদম 97 ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার, এবং আনকনস্টিটিউশনালি 42তম সংবিধান সংশোধন করে গায়ের জোরে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল ফলো না করে যেটা করেছিলেন ইন্দিরা গান্ধী, দ্য আয়রন লেডি তথাকথিত সো কল্ড, সেটা টোটালি আনকনস্টিটিউশনাল। এবং এইটা নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন পেন্ডিং। বিখ্যাত লয়ার, আমাদেরই বারের মেম্বার, আমাদের বন্ধু বলতে পারো, আমাদের সহকর্মী অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায়, উনি এটার পিটিশনার আছেন ইন পার্সন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 32-তে এই পিটিশন পেন্ডিং রয়েছে যে সোশ্যালিস্ট শব্দটা এবং সেকুলার শব্দটা মাস্ট বি ডিলিটেড, দিস ইজ দ্য হাই টাইম। তার কারণ, যদি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটের যে তর্ক বিতর্ক গুলো হয়েছিল, মানে সংবিধানের যে মাতৃগর্ভ, তাকে আমরা বলি সিএডি। এই সিএডির 12টা ভলিউম পড়লে বোঝা যায় যে কোনো আইনের ছাত্রই এই 12টা ভলিউম পড়েছে বা পড়ে। সেখানে স্পষ্টভাবে বি আর আম্বেদকর চাননি এই দুটো শব্দ। তাহলে কি বি আর আম্বেদকরের কাছে যে ডিগ্রি রয়েছে, 3খানা পিএইচডি ডিগ্রি, 16টা মাস্টার ডিগ্রি, আচ্ছা ইন্দিরা গান্ধী কি ডক্টর আম্বেদকরের থেকেও পণ্ডিত? যদি তাই হয়, তাহলে বি আর আম্বেদকর মনে করলেন না যে সেকুলার শব্দটা ঢোকানো উচিত? বল্লভভাই প্যাটেল ঘোর অবজেকশন দিয়েছিলেন, একমাত্র যে সাপোর্ট করেছিলেন দ্যাট ইজ জওহরলাল নেহেরু, দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি সাপোর্ট করেছিলেন, স্বাভাবিকভাবেই তা সাপোর্ট করাটা খুব ন্যাচারাল। তা আমি মনে করি যে এই কথাগুলো বলার পিছনে একটাই উদ্দেশ্য, যে জুডিশিয়ারি ভার্সেস পার্লামেন্টের এই যে ঠান্ডা যুদ্ধটা, তাহলে জুডিশিয়ারি কে সুপিরিয়ার, হু ইজ সুপিরিয়ার, জুডিশিয়ারি না পার্লামেন্ট, আইনসভা? আমাকে যদি প্রশ্নটা করেন, আমি বলবো ভারতবর্ষের সিস্টেমটা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ পার্লামেন্ট ইজ দ্য সুপিরিয়ার এখানে। কারণ একজন জাস্টিসকে ইমপিচ করতে পারে পার্লামেন্টই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও কিন্তু ইমপিচ করে দিতে পারে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। রিসেন্টলি একজন হাইকোর্টের জাজকে ইমপিচ করার প্রসেস স্টার্ট হয়েছে রিসেন্টলি, এবং এটা নিয়ে পিটিশনও হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। কেন ইমপিচ করা হয়েছে তার কিছু একটা স্টেটমেন্ট, সিটিং জাজ, তিনি কোনো একটা হাইকোর্টের সিটিং জাজ, তার এগেইনস্ট ইমপিচমেন্ট প্রসেস স্টার্ট হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, দ্য কনসেপ্ট দ্য কিং ক্যান নট ডু এনি রং, রাজা কোনো ভুল করতে পারে না, এটা কিন্তু আর চলবে না। প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ, প্রত্যেকেরই ভুল হতে পারে, ইভেন দ্য জাস্টিসেরও ভুল হতে পারে। ভুল হয়েছে তো, ঘটনা দেখেছি যেখানে সুপ্রিম কোর্ট নিজের দেওয়া ভার্ডিক্ট নিজেরাই বদলেছে, তার মানে আগের বিচারপতি করেছে। আমার প্রশ্ন হলো, প্রত্যেকটা জাজের জুডিশিয়াল মাইন্ড আলাদা আলাদা হওয়াটাই স্বাভাবিক, কারণ গণতান্ত্রিক দেশে প্রত্যেকের ডিফারেন্ট অফ ওপিনিয়ন, ডিফারেন্ট অফ জুডিশিয়াল মাইন্ড থাকবে, এটাই কোয়াইট ন্যাচারাল। তাহলে আমার প্রশ্ন হলো, যখন 3 জাজেস বেঞ্চ হয়, 5 জাজেস বেঞ্চ হয়, তখন তো মাইনরিটি ভার্সেস মেজরিটি জাজেস হয়, যেমন 2:3-তে হয়তো কোনো জাজমেন্ট পাস হলো। যদি 5 জাজেস বেঞ্চ হয়, তা 2:3 হবে, তবেই তো জাজমেন্ট আসবে, আদারওয়াইজ তো ডিসমিসড হয়ে যাবে। তেমন আজকেই যেটা ঘটনাটা ঘটেছে, মানে আমাদের মধ্যে আমাদের লয়ারদের যে কোয়ালিটি, আমি খুব মানে আই এম সো প্যাথেটিক টু শেয়ার উইথ ইউ দিবাকর বাবু, যে আমাদের লয়ারদের কোয়ালিটি, আমাদের সামাজিক অবমূল্যায়ন, সামাজিক অবক্ষয় চারিদিক। লয়াররা তো পার্ট অফ দ্য সোসাইটি, জাজেসরাও তো পার্ট অফ দ্য সোসাইটি। আরে আমাদের বার থেকেই তো বেঞ্চ তৈরি হয়, আইনজীবী থেকেই তো একদিন জাজ হয়। তাহলে আইনজীবী যদি আমাদের এই মেধা কমে যায়, আইনজীবীদের পড়াশোনা মেধা সব দিক দিয়ে নিম্নগামী ম্যাক্সিমাম, ইনক্লুডিং ক্যালকাটা হাইকোর্ট তো নৈব চ।
আমি দিল্লির এনভায়রনমেন্ট বলছি, সুপ্রিম কোর্ট এনভায়রনমেন্ট বলছি। অর্থাৎ এই যে মানুষের মানের যে পতন, কোয়ালিটির যে পতন, এটা কিন্তু একটা সামগ্রিক চারিত্রিক পতন ঘটেছে। তার ছাপ কিন্তু জুডিশিয়ারি তো পড়েছে, জুডিশিয়ারির বাইরে নয়। আমার প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট যখন সোমোটু ব্যাপারটা দেখেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, সুপ্রিম কোর্টকে আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করবে এটা আমরা আশা করেছিলাম আইনজীবী হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে। কিন্তু সেখানে কি হলো, সঞ্জয় রায়ের ফাঁসি হলো কি ফাঁসি হলো না, জাস্ট ইমমেটেরিয়াল। সঞ্জয় রায় কো অ্যাকিউজড ইজ কো অ্যাকিউজড, বাট হোয়াই অনলি সঞ্জয় রায়? দ্যাট ইজ দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন। কেন সঞ্জয় রায় একমাত্র? রাজ্যের মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু আগে ইউটিউবে দেখলাম, যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তারা সকলেই কমেন্ট করছিলেন যে সঞ্জয় রায় অবশ্যই দোষী, কিন্তু তার সঙ্গে যারা ছিল তাদের নামগুলো কেন সামনে আনতে পারলো না সিবিআই, কেন সামনে আনতে পারলো না আদালত? এখানে আরেকটা প্রশ্ন উঠেছে, আমি তোমার সামনে রাখবো, সেটা হচ্ছে সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দিয়েছিল 3 ঘন্টা নিম্ন আদালত। সেখানে আমরা দেখলাম না সঞ্জয় রায় যদি একা না করে থাকে। আমার এই প্রশ্নটা আমার মনে উঠেছে যে তাহলে কেন সঞ্জয় রায় বাকিদের নাম বললো না? সঞ্জয় রায়ের সঙ্গে তারা নিশ্চয়ই ছিল, হতে পারে সঞ্জয় রায় ঘটনা ঘটে। এই কথাগুলো বলার টাইমটা কিন্তু লাস্টের দিন 3 ঘন্টা নয়, ফার্স্ট অফ অল। আচ্ছা, এই কথাগুলো বলার টাইমিং ছিল এট দ্য টাইম অফ ট্রায়াল, যেখানে আমার মনে হয় সঞ্জয় রায়ের মাথাটা ব্রেন ওয়াশ করা হয়েছে। আমি বলছি, দ্য লাইফ অফ সঞ্জয় রায় ইজ আন্ডার থ্রেট। আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি কথাটা, কাটবেন এই কথাটা, রেখে দেবেন আপনার চ্যানেলে। সঞ্জয় রায়ের লাইফ ইজ আন্ডার থ্রেট। আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, যাতে সঞ্জয় রায়কে জেলের মধ্যে মেরে না দেওয়া হয়, তার জন্য ফুল প্রোটেকশন দেওয়া হোক। তার কারণ এই সঞ্জয় রায় একদিন রাজ সাক্ষী হতে পারে। মামলাটা এখানে শেষ হয়ে যায়নি, সবে ট্রায়াল কোর্টের অর্ডার হয়েছে, এরপর মামলাটা হাইকোর্টে যাবে, দেন সুপ্রিম কোর্টে যাবেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হয় রাজ্য পুলিশ করবে, নয়তো সেন্ট্রাল এজেন্সি করবে, সিবিআই করবে। যারা অলরেডি ইনভেস্টিগেশন কমপ্লিট করে ফেলেছে তারাই তো করবে। সিবিআই এর উপরে তো কোনো ইনভেস্টিগেশন এজেন্সি ভারতবর্ষে নেই। এরকম ক্রাইমের ঘটনাতে সিবিআই ইনভেস্টিগেশন, হ্যাঁ, সেক্ষেত্রে সিবিআই একটা প্রিমিয়ার এজেন্সি, ইয়েস, প্রিমিয়ার এজেন্সি। আমার প্রশ্ন, সিবিআই ইনভেস্টিগেশন নিয়েও প্রশ্ন আছে আমার মনে একাধিক প্রশ্ন আছে। সিবিআই কি এরপরে যদি হাইকোর্টে আবার তদন্ত করতে বলে নতুন করে, সিবিআই কি সঠিক তদন্ত আবার করতে পারবে? তখন কি এই যে সব সত্য ধামাচাপা পড়ে গেছে সেগুলো আবার উঠে আসবে? প্রথম কথা, হাইকোর্টের কাছে পাওয়ার রয়েছে এটাকে রিকল করার। হাইকোর্ট, দ্য অনারেবল হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট ক্যান রিকল দিস অর্ডার। হাইকোর্টের কাছে সে পাওয়ার রয়েছে। সুতরাং তখন যদি, প্রথম কথা এখানে একটা বলে, এটা ল্যাকিউনাস বলে দিই, আমি তো বলছি এই যে উইকনেস, প্রসিকিউশন উইকনেস, ডিফেন্স উইকনেস, যত উইকনেস এবং যত প্রমাণ এভিডেন্স কালেক্ট করা হয়েছে, এভিডেন্স কালেক্টের পেছনেও এখানে একটা কনস্পিরেসি রয়েছে। প্রথম কথা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তারপর যেটা কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সাবমিশন করেছিলেন, আমাদের সিনিয়র লার্নেড কপিল সিব্বল সুপ্রিম কোর্টে উনি সাবমিশন করেছিলেন, উনি স্টেটের হয়ে করেছিলেন। উনি যে চিপ পেন ড্রাইভটা দিয়েছিলেন, আমার মনে এটা প্রশ্ন, এবং এটা সমস্ত আইনজীবীর মনেই প্রশ্ন ম্যাক্সিমাম, যে পেন ড্রাইভে যদি আপনাকে আমি একটা 1 ঘন্টা টাইম দিয়ে একটা পেন ড্রাইভ দিই, আর সেখানে ভিউ বা ছবি, পিকচার বা ফুটেজ থাকে মাত্র 10 মিনিট বা 5 মিনিটের, সেটা কি প্রমাণ করে যে ওখানে পুরো 1 ঘন্টারই আছে ওখানে ফুটেজটা? করে না। টাইমটা দেখাবে 58 মিনিট, টাইমটা দেখাবে 1 ঘন্টা, কিন্তু ফুটেজ থাকবে 10 মিনিটের। আপনি কি করবেন? বাকি ফুটেজ গেল কোথায়? বাকি ফুটেজ গেল কোথায়? সিবিআই এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা তো তুলেছিল সেই সময়। আমরা দেখেছিলাম যখন দ্বিতীয় দিন শুনানি হচ্ছিল, তুষার মেহতা সাবমিশন করেছিলেন, লার্নেড সিনিয়র কাউন্সিল সলিসিটর জেনারেল তুষার মেহতা, তুষারজি এই সাবমিশনটা উনি করেছিলেন। আমি সেই দিন কোর্টে প্রেজেন্ট ছিলাম না। বিচারপতি এক্স চিফ জাস্টিস চন্দ্রচূড় বাবু তিনি
এই সব কিছুকে ইগনোর করে দিলেন এবং ঠান্ডা অবস্থায় চলে গেল এই পুরো মামলাটা। এবং যেভাবে শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছিল সেভাবে সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের এই সব কিছুই তো পরে দেখলাম আমরা ঘোলা জল হয়ে গেল আর কি। মানুষ মানে যেটা চেয়েছিল এইখানে আমার একটা প্রশ্ন, একাডেমিক কোয়েশ্চেন। দিবাকর বাবু, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এইখানে আমার একটা একাডেমিক প্রশ্ন আছে। তাহলে তাহলে দ্য রোল অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে একটা কথা আছে আমাদের, জুডিশিয়াল বিচার বিভাগীয় সক্রিয়তা। তাহলে কি দ্য জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ আন্ডার দ্য স্ক্রুটিনি? তাহলে জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা কি এখন স্ক্রুটিনির আন্ডারে পড়ে গেল? আরেকটা কথা, গণতন্ত্রে কিন্তু নোবডি ইজ দ্য সুপিরিয়র, ইভেন দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, নোবডি। আই এম টেলিং ইউ, I will face the contempt of the Supreme Court if the contempt notice is notified from the Supreme Court of India. I will face that. আমার প্রশ্ন হচ্ছে, I can criticize the judiciary system and criminal justice system. There is no bar, কোনো বাধা নেই। আমি কোনো পার্টিকুলার কোনো অনারেবল জাজকে তো এটা করছি না, আমি হোল জুডিশিয়ারি সিস্টেম এবং হায়ার জুডিশিয়ারি সিস্টেম, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য রোল অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া, আমি এটা নিয়ে ক্রিটিসাইজ করছি। ইয়েস, দেয়ার ইজ এ পয়েন্ট টু ক্রিটিসাইজ। এটা এখন বলবো না তো কখন বলবো? এখনই তো বলার হাই টাইম। আমি যদি না বলি তাহলে সাধারণ মানুষ তারও বলতে পারবে না, আমাদেরকেই তো বলতে হবে। উই আর দ্য অফিসার অফ দ্য কোর্ট, আমাদেরকেই বলতে হবে। আমার বিন্দুমাত্র, আমি একজন আইনজীবী হিসেবে বলছি না, আমি একজন একাডেমিক্স বলতে পারো বা একজন গবেষকও বলতে পারো। আমার প্রশ্ন দুটো, ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পাওয়ার ইনভেস্টিগেশনের, নাম্বার ওয়ান। কোর্টের দায়িত্ব ইনভেস্টিগেশন সঠিক পথে হচ্ছে কি হচ্ছে না সেটা অবজারভেশন করা এবং সেই অনুযায়ী ডিক্টেট করা, নাম্বার টু। নাম্বার থ্রি, ফাইনাল যে রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট যে ইনভেস্টিগেটিং এজেন্সি জমা দিচ্ছে, সেটার পেছনে আর কি কি লুপহোলস আছে বা আর কোন, এটা স্যাটিসফাইড হবে কি হবে না অনারেবল কোর্ট, এটা আপ টু দ্য পার্টিকুলার কোর্ট, বিকজ ইটস দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। কোর্ট যদি স্যাটিসফাইড না হয় তাহলে সিবিআই এর বাবার ক্ষমতা নেই যে এই ইনভেস্টিগেশনটা স্টপ করে দেবে, আনটিল আর আনলেস দ্য কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড। তার মানে কোর্ট যদি স্যাটিসফাইড না হয়, সে যে কোর্টই হতে পারে, লোয়ার কোর্ট থেকে শুরু করে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্যন্ত, তাহলে আপনি ইনভেস্টিগেশন ইট মাস্ট বি গোয়িং অন, চলতে থাকবে, ইনভেস্টিগেশন চলবে। আমরা এর আগে দেখেছি, অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি, আমার অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এসএসসি মামলাতেও দেখেছি, তিনি কিছু ইনস্ট্যান্স ফলো যেটা করেছেন, যেটা আমাদের কোর্টের হিস্ট্রিতে, ক্যালকাটা হাইকোর্টের হিস্ট্রিতে কখনো ক্যালকাটা হাইকোর্ট দেখেনি। তো কিছু করতে গেলে কিছু উদ্যোগ দরকার হয়, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আমাদের কনস্টিটিউশনাল কোর্ট, হিউজ পাওয়ার, দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট। তাহলে আমার কাছে যখন এত পাওয়ার রয়েছে, তাহলে আমি যদি জাস্টিস দিতে না পারি, তাহলে হু উইল গিভ দ্য জাস্টিস? জাস্টিসটা কে দেবে? যদি আজকে সুপ্রিম কোর্ট, আজকে অনারেবল সুপ্রিম কোর্ট যদি জাস্টিস দিতে না পারে, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট জাস্টিস দিতে না পারে, তার জাস্টিসটা দেবে কি ইন্ডিয়াতে? কনস্টিটিউশনে তার কেউ নেই, কনস্টিটিউশনে তো আর তো কেউ নেই। আমার প্রশ্ন, আমি হলে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম, আমার হাতে কেসটা থাকলে সিবিআই এর হাতে না গিয়ে যদি পুলিশের হাতে থাকতো তাহলে আমি ফাঁসির অর্ডার করিয়ে নিতাম। এই ধরনের মন্তব্য আজকে উনি করেছেন। এই বিষয়ে উনি এগুলো করেন, উনি এই সমস্ত মন্তব্য করার জন্য বিখ্যাত মুখ্যমন্ত্রী, ওনার তো নামটা গিনিস বুক অফ ইন্ডিয়াতে উঠবে, কারণ উনি প্রায় 23 কেজি ওজনের বাচ্চা প্রসবের কথা উনি বলেন, উনি বিষ্ণু মাতার কথা বলেন, উনি বিষ্ণু পিতা নয় বিষ্ণু মাতার কথা বলেন, উনি সব পারেন। উনি হাঁটতে হাঁটতে উনি বাজেট তৈরি করে ফেলেন, জানেন তো? মানে অমর্ত্য সেনও ওনার কাছে শিখতে আসে, ইকোনমিক্সটা, অর্থনীতিটা শিখতে আসে। আমার বললো, ম্যাডাম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির কাছে দুটো প্রশ্ন। আপনার পুলিশ পার্টি টু দ্য ক্রাইম, এভিডেন্স ট্যাম্পারিং এ আপনার পুলিশ, আপনার বিনীত গোয়েল পার্টি টু দ্য ক্রাইম। ভাইপোর পরামর্শে বিনীত গোয়েল গিয়েছিল স্পটে, তারপরে আপনার কাছে বকা খায়, এই ইনফরমেশন আমার কাছে আছে। সুতরাং আপনি বকা কেন দিয়েছিলেন সেটা কেন সিবিআই ইনভেস্টিগেশন করলো না? সিবিআই তো আরেকটা পার্টও ইনভেস্টিগেশন করছে, দ্যাট ইজ দ্য করাপশন পার্ট অফ আরজি করে।
তা করাপশন পার্টে যদি কেন, আমার প্রশ্ন করাপশন পার্টে কেন আসবে না? একদম। তাহলে করাপশন পার্টটা থেকেই তো এই মার্ডারের মোটিভ। কে, যে কোনো মার্ডারের একটা মোটিভ থাকে দিবাকর বাবু। উইদাউট মোটিভ ইউ ক্যানট প্রুভ এনি মার্ডার কেস, ইউ ক্যানট সলভ এনি মার্ডার কেস। কোর্ট দেখে তুমি ওকে মার্ডার করেছো, দুটো জিনিস দেখা, এটা মার্ডার ওয়েপন, কি দিয়ে মার্ডার করা হয়েছে, আর মার্ডারের পেছনে মোটিভটা কি। যদি এই দুটো প্রুভ করতে না পারি তাহলে কোনো মার্ডার কেসে সাজা হয় না। তাহলে এক্ষেত্রে মোটিভটাই তো করাপশন ছিল, করাপশনটাই মার্ডারের মোটিভ। মার্ডারের রেপের ওই অভয়াকে মরতে হয়েছে এই করাপশনের জন্যই, কোনো কিছু লালসা থেকে রেপ হয়নি বা লালসা থেকে মার্ডার হয়নি। কোন একটা বৃহত্তর কনস্পিরেসি, লার্জার কনস্পিরেসি জেনে গেছিল বলেই এই করাপশনটা থেকে তাকে সরিয়ে দাও। এটা থেকে দিস ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার এন্ড রেপ। আমার প্রশ্ন, এইটা কি ট্রায়াল কোর্টে অভয়ের যারা লয়ার ছিলেন, এটা যারা প্রসিকিউটর ছিল, তারা কি ট্রায়াল কোর্টে এই প্রসঙ্গটা তুলেছে? আমার মনে হয় তুলেনি। তুললে আজকে বাকিদের বেলও হতো না, আর শুধুমাত্র সঞ্জয় রায়ের এই যাবজ্জীবন হতো না, লাইফ টাইম হতো না। হ্যাঁ, তবে একটা কথা বলি, আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, আমি ফাঁসির এগেনস্টে। এটা আমার নীতিগতভাবে আই এম জাস্ট এগেনস্ট দিস মোরালিটি। কারণ গান্ধীজির, আমি একটা কথা খুব মনে করি, চোখের বদলে চোখ নয়। বলেছেন এই একই কথা, তিনিও ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে। হতে পারে আইডিওলজিক্যাল আমার আপনার মধ্যে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবার দৃষ্টিভঙ্গি সমান না। কিন্তু পূর্বেও আমরা দেখেছি ধনঞ্জয়ের কেসেও ফাঁসি হয়েছে, দিল্লিতে যে ঘটনা ঘটেছিল সেখানে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। অনার কিলিং, দিল্লিতে অনার কিলিং অনেকগুলো কেস রয়েছে। ঠিক আছে, আজমল কাশেপকে ফাঁসি দেওয়া হয়েছে। কিছু ব্যাপার থাকে যেখানে, কিন্তু এই ঘটনাটাতে আমরা দেখলাম সবার মনেই প্রশ্ন, এই প্রশ্ন মিডিয়াও করছে, এই প্রশ্ন সামাজিক মাধ্যমে সবাই করছে যে এটাকে বিরলতম ঘটনা হিসাবে কেন দেখলো না শিয়ালদা কোর্ট, লোয়ার কোর্ট কেন বিরলতম কেস হিসাবে দেখলো না এই ঘটনাটা? তার কারণ আমি এই উত্তরটা দিচ্ছি আপনাকে। এই উত্তরটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্পষ্ট ভাষায়। আমি জানি না, বললাম না আমাদের ফ্র্যাটার্নিটির মান খুব পড়ে গেছে। আমি আপনাকে আবার বলছি, আমাদের লিগ্যাল ফ্র্যাটার্নিটির মান প্রচন্ড পড়ে গেছে। মানুষ আর অ্যাডভোকেটদেরকে সম্মান করে না, তার কারণ অ্যাডভোকেটরা পড়াশোনা করা বন্ধ করে দিয়েছে। পড়াশোনা করাটাই হচ্ছে অ্যাসেট একজন অ্যাডভোকেটের কাছে, ওই নলেজটাই অ্যাসেট। আমাদের কাছে রেপুটেশন মানে হচ্ছে নলেজ। তাহলে সঞ্জয় রায়ের আইনজীবী খুব দারুণ ঠিকঠাক ভাবে একটা জিনিস বলেছে, সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন আছে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেও ফাঁসি দেওয়া যায় না। এবং সুপ্রিম কোর্টের অন্দরমহলে আমাদের বাড়ে, সুপ্রিম কোর্টের বাড়ে এটা নিয়ে একটা মুভমেন্ট চলছে। এটা আপনি জানেন না, আপনাকে জানিয়ে দিলাম যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ, এটা কোনোদিনই কোনো সভ্য গণতান্ত্রিক উন্নত ওয়েলফেয়ার স্টেটের ক্যারেক্টার হতে পারে না। এটা কোরিয়া নয়, এটা উত্তর কোরিয়া নয়, এটা দক্ষিণ কোরিয়া নয়, এটা একটা ওয়েলফেয়ার স্টেট। আমরা জনকল্যাণকর রাষ্ট্র। জনকল্যাণকর রাষ্ট্রের রোলটাই হলো মানুষকে সংশোধন করা, মানুষের প্রাণটা কেড়ে নেওয়া নয়, সে যত বড়ই অপরাধ করুক। তাহলে প্রশ্নটা হচ্ছে, মানুষ তো অমৃতের সন্তান। আরে আমরা সকলে কেউ অপরাধী হয়ে জন্মাই না। আমি কিন্তু সঞ্জয় রায়কে ডিফেন্ড করছি না, আমি নীতিগত একাডেমিক ডিসকাশন করছি। আমার প্রশ্ন, ক্যাপিটাল পানিশমেন্ট, সঞ্জয় রায় যদি ফাঁসি হয়ে প্রাণটা কেড়ে নেয় রাষ্ট্র, তাতে কি ধর্ষণ কমে যাবে? আপনি বলতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। এই জায়গাটাই বারবার যুক্তি দেওয়া হয়, এই জায়গাটাই বারবার যুক্তি দেওয়া হয় যে দৃষ্টান্তিমূলক শাস্তি, এমন একটা মানে শাস্তি দিতে হবে যাতে ধর্ষকদের মনে বা যারা এই ধরনের জঘন্য ক্রাইম করছে তাদের মনে একটা ভয় তৈরি হয়, তারা যাতে ভবিষ্যতে এই সাজা দেখে এই ধরনের জঘন্য ক্রাইম করার আগে 10 বার ভাবে। সেই জন্যই অনেকে বলেন যে এরকম শাস্তি দিক, যাতে ফাঁসিতে ঝুলাতে হবে মৃত্যুর পরে। কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব হয় না। ধনঞ্জয়ের ফাঁসির পরেও হয়নি, নির্ভয়ার যেটা ছিল তারপরেও হয়নি, এটা কিন্তু বাস্তবে হয় না। কিন্তু এমন ভাবে তদন্তটা শেষ করে যদি সঠিক বিচারটা হয়, আমি ফাঁসির কথা বলছি না, আমি বলছি বিচার, সঠিক বিচার যদি আমরা করতে পারি, যেখানে এই যে বিচারের ব্যবস্থার ভেতরে এতগুলো লুপ রয়েছে, এতগুলো গ্যাপ রয়েছে, সেখান দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, যাদের বেশি টাকা পয়সা, আর্থিক অবস্থা
ভালো আছে, তাদের কে বাঁচিয়ে নেওয়া হচ্ছে, তাদের পেছনে বড় বড় অভিষেক মনু সিংভির মতো আইনজীবীরা দাঁড়িয়ে যাচ্ছে, কপিল সিব্বলের মতো আইনজীবীরা, কিন্তু সঞ্জয় রায়ের মতো একটা ছেলে, তার পরিবার ভালো আইনজীবী পাচ্ছে না। ঠিক আছে, এটা তো সবটাই আর্থিক ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে, তুমি ভালোই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সেই জায়গা থেকে একদম। দাঁড়িয়ে একটু মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা ফিরিয়ে আনার জন্য কি করা যেতে একদম পারে, তোমার কি মনে হয় রাষ্ট্র কি করতে পারে? আমি বিচার ব্যবস্থার কনফিডেন্স যদি কখনো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হারিয়ে যায়, সেই দিনই গণতন্ত্রের পতন ঘটে। নাম্বার ওয়ান, এই উদাহরণ আমরা ইউরোপে একাধিকবার দেখেছি, ইউরোপিয়ান কান্ট্রিতে এর উদাহরণ আমরা দেখেছি, ইভেন ইউএসএ তেও। আমরা বলি দ্য ইউএসএ সিটিজেন্স আর দ্য মোস্ট পিসফুল লাভার and মোস্ট লিটিগেশন লাভার ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকার সুপ্রিম কোর্ট কিন্তু পৃথিবীর শক্তিশালী সুপ্রিম কোর্ট। কেন বলি বলুন তো? আমি আপনাকে বলছি, আপনার এই প্রশ্নটা খুব একাডেমিক প্রশ্ন, আর আমার মনে হয় এই একাডেমিক প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এটা সময় এসেছে, মানুষ জানুক। আমি খুব সহজ সরল ভাবে বুঝিয়ে বোঝানোর, দর্শকদের সুবিধার জন্য বোঝাচ্ছি। আমেরিকার সুপ্রিম কোর্টকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ পাওয়ারফুল সুপ্রিম কোর্ট। কেন? হোয়াই নট ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট? কেন নয়? তার দুটো কারণ। এক, কোনো কিছু না কোয়াশি দিয়ে ভালো হয় না, আইদার তুমি পুরোপুরি ছেলে হও আর নয় পুরোপুরি তুমি মেয়ে হও, মাঝামাঝি কিছু ভালো হয় না। আমাদেরটা কোয়াশি ফেডারেল, মানে আধা যুক্তরাষ্ট্র। প্রথম কথা, আধা যুক্তরাষ্ট্রের জন্যই আমাদের সংবিধানে একটা লিস্ট হয়েছে, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, মানে কোন কোন, যেমন ল্যান্ড, এডুকেশন, এগুলো হচ্ছে ল অ্যান্ড অর্ডার যেমন স্টেট সাবজেক্ট, আবার ল্যান্ড কিন্তু আবার কনকারেন্ট লিস্টে। তা আমার এডুকেশন কনকারেন্ট লিস্ট। তা আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকার সুপ্রিম কোর্টে বা আমেরিকার সংবিধানে কোনো কনকারেন্ট লিস্ট নেই। কেন নেই? কারণ আমেরিকা টোটালি অ্যাকচুয়াল ফেডারেল কান্ট্রি, যুক্তরাষ্ট্রীয় কান্ট্রি। তাহলে ভারতের মতো এত বড় উপমহাদেশ, এত জনসংখ্যা, সেখানে তো ফেডারেল স্ট্রাকচার, এটা একটা একাডেমিক প্রশ্ন তুলছি আমি আজকে। ভারতবর্ষ কোয়াসি ফেডারেল স্ট্রাকচার ইজ নট সুটেবল ফর ইন্ডিয়া রাইট নাও। ভারতবর্ষটাকে আইদার, আমার সাজেশন এটা, যে সেন্ট্রাল মানে প্রেসিডেন্সিয়াল করে দাও, আর না হলে পার্লামেন্ট যদি সুপিরিয়র থাকে তো টোটাল ফেডারেল করে দাও। যে কোনো একটা অপশন চুজ করতে পারো, হুইচ ইজ হেলদি ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি। এটা একাডেমিক প্রশ্ন। তাহলে আমার প্রশ্ন হলো যে এর ল্যাকিউনাস গুলো কি? তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি তো পাওয়ার রয়েছে ইনভেস্টিগেশন করার, কোর্ট তো নিজে ইনভেস্টিগেট করে না, করে বিচার বিভাগীয় তদন্ত হয়। তার জন্য তো বিচারপতির কাছে তো অ্যাপ্লিকেশন জমা পড়তে হবে যে আমি বিচার বিভাগীয় তদন্ত চাইছি। বিচারপতি তো নিজে থেকে দেবেন না বিচার বিভাগীয় তদন্ত, চাইতে হবে। এই কাজটা কার? লয়ারের কাজ। তাহলে আমি বলি, আমরা একটা খুব কানেক্টেড ফেডারেলিটি, বার অ্যান্ড বেঞ্চ। বার যদি দুর্বল হয়, বেঞ্চের অর্ডারও কিন্তু দুর্বল হবে, যেটা জনকল্যাণকর রাষ্ট্রের জন্য কিন্তু ভালো নয়। আর বার যদি স্ট্রং হয়, হাইলি এডুকেটেড হয়, নলেজেবল হয়, বেঞ্চও কিন্তু স্ট্রং হবে। কারণ উইদাউট বার দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ দ্য বেঞ্চ। তা আমার কাছে আর একটা কোয়েশ্চেন তুলে দিলাম, একাডেমিক কোয়েশ্চেন। এখন সময় এসছে বার ভার্সেস বেঞ্চ নয়, বরং বার অ্যান্ড বেঞ্চ আর দ্য কমপ্লিমেন্টারি টু ইচ আদার, একে অপরের পরিপূরক। ভার্সেস কথাটা চলবে না। আর প্রথম কথা, যা আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামোটা, এটা একদিনের নয়, এটা একটা কনস্টিটিউশনাল হিস্ট্রি থেকে পেয়েছি আমরা। তাহলে তাহলে সংবিধানের বিশেষ বিশেষ জায়গা অ্যামেন্ডমেন্ট করার সময় এসেছে, বিশেষ বিশেষ জায়গা, যেটা এই সমাধানগুলো, এই সমস্যার সমাধানগুলো পাওয়া যাবে। এই সাবজেক্ট গুলো নিয়ে যদি ডিবেট করতে বসি, তাহলে আমার মনে হয় ভিডিওটা 1.5-2 ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে। অনেক কথা আমি চাইছি না, একাডেমিক পয়েন্টে ঢুকতে চাইছি না। আমরা যখন ডিবেট করি তখন অনেকের অনেক মত থাকে। কেউ বলে যে আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছেন, ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের সামাজিক অবস্থান, ভারতের যে ভাষাগত ডিফারেন্স, সেই সবকিছু বিচার বিবেচনা করলে একটা অন্যরকম দিক দাঁড়ায়। এগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো আমি তোমার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই এই আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সিবিআই এবং
পুলিশের মধ্যে বা রাজ্য সরকারের মধ্যে একটা সেটিং হয়ে গেছে। সেই কারণেই নাকি সিবিআই ইনভেস্টিগেশনটা ঠিক করে করেনি, বা দোষীদেরকে পুলিশ যেভাবে আড়াল করতে চেয়েছিল সেই একই পথ অবলম্বন করেছে সিবিআই। তোমার কি মনে হয়, তুমি একজন আইনের ছাত্র, তুমি একজন আইনজীবী, তুমি সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করো, তুমি কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস করো, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? কারণ সামনে থেকেই সবকিছু তোমরা দেখো, তোমরা সবকিছু জানো যে কোর্ট রুমের ভেতরে কি হয়, কিভাবে ট্রায়াল আমার চলে। তো প্রশ্ন একটাই, আমার প্রশ্ন এখানে প্রশ্নের এগেনস্টে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, উত্তরটা আমি জাস্ট 2 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে যে বাম মনস্ক কিছু আইনজীবী, লিস্টেড ফেমাস, বহু পরিচিত, সর্বজন বিদিত কিছু লিস্টেড বাম মনস্ক আইনজীবী রয়েছে কলকাতায়, আরো ভালো করে ক্যালকাটা হাইকোর্টে। আমার প্রশ্ন হলো, এটা সিপিএম এর ঘোষিত নীতি যে তৃণমূলের সাথে বিজেপির একটা সেটিং রয়েছে, একটা ঘোষিত নীতি। ওদের আলিমুদ্দিনে কি হয় ভগবানও জানে না, মানে আলিমুদ্দিনের আসলে তো গো মাংস খাওয়া হয়তো, ওখানে তো গো মাংস খাবার কম্পিটিশন চলে, কে গো মাংস বেশি খেতে পারবে। আসলে আমাদের যে সনাতনী কালচার কৃষ্টি, এই সনাতনী যে দৃষ্টিভঙ্গি, এইটা না ভাবলে অবাক লাগে। আমি বাংলাদেশে আছি না পশ্চিমবঙ্গে আছি ঠিক বুঝতে পারি না, আইনজীবী হয়েও বুঝতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে এর পেছনে মানে এই যে সেটিং তত্ত্বটা কারা বেশি উস্কে দিচ্ছে বলুন তো? এই বাম মনস্ক কিছু আইনজীবী। কমিউনিস্টরা, এটা তো ওদের মানে শুরু থেকে আমরা দেখছি যে দুটো রাজনৈতিক দলের সঙ্গে এরা মোকাবিলা করতে পারছে না। তৃণমূল এদেরকে হারিয়ে ক্ষমতায় এসছে, এরা এখন বর্তমানে শূন্যে পৌঁছে গেছে, এখান থেকে না না না, কোনোভাবেই মহাশূন্যে পৌঁছে গেছে। আমি তো কংগ্রেসের বলি সঙ্গে এদেরকে জোট বই, করে আমি ঘুরে বলছি বেড়াতে চলেছে। সিপিএম মহাশূন্যে পৌঁছে গিয়ে আমি চাই রাধারানীর কৃপায় এরা যেন বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বলুন। না কংগ্রেসের সঙ্গে জোট করে কোনো কিছু ভালো ফল করতে পেরেছে, না আইএসএফ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, স্বঘোষিত সেকুলার ফ্রন্ট, আব্বাস ইয়েস, সিদ্দিকীর দল, তাদের সঙ্গে জোট করে কোনো ভালো ফল করতে পেরেছে। এখন ইয়েস, টার্গেট হচ্ছে প্রধান বিরোধী দল যে রয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যে জায়গাটা সিপিএম ছিল 2016 সাল পর্যন্ত, সেই জায়গাটা আবার বিজেপির থেকে কেড়ে নেওয়ার জন্য এখন দুটো রাজনৈতিক দলকে তো বদনাম করতে গেলে তাদের সেটিং যে ওরা কেউ ভালো না আমরা ভালো, ওরা সেটিং করে চলছে, একদম আমাদেরকে নিয়ে আসুন। তো এই জায়গাটা থেকে সাধারণ মানুষ কনফিউজ হচ্ছে, এবং এখানে সিবিআই এর ব্যর্থতাও আছে। আমি বলবো না এরা সুযোগটা পাচ্ছে, কারণ সিবিআই এর ব্যর্থতা আছে। একাধিক ইনভেস্টিগেশন সিবিআই এই রাজ্যে করেছে, সারদা নারদা থেকে শুরু করে তুমি যদি একদম দেখো, এই খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, কিন্তু আজ পর্যন্ত কোনো মানে সঠিক বিচার হয়নি, কোনো বড় মাথা গ্রেপ্তার হয়নি। এটা একদম সিবিআর দোষ অবশ্যই আছে, কিন্তু তাই বলে এই যে সেটিং, একদম। যদি সত্যি সেটিং থাকতো তাহলে তো তদন্তই হতো না, সিবিআই আচ্ছা, ইনভেস্টিগেশন এবার আমি করতো একটা কথা না। বলি, আমি হুম। একটা কথা বলি, এই সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেত যদি মমতার পুলিশের কাছে এই তদন্তভার থাকতো, যদি এটা, আমি আজকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই সঞ্জয় রায় লাইফ টাইম হয়েছে এটাও হতো না। এইটা দিদিমণির প্ল্যানই ছিল, সঞ্জয় রায়কে আপাতত ঢুকিয়ে দাও, অ্যারেস্ট করিয়ে দাও, পাঠার বলি করে দাও, তারপর একে আমরা ঠিক খালাস করে বের করে নেব। কারণ মমতা ব্যানার্জি তো বলেছিল আমি রবিবার পর্যন্ত আমি দেখছি, মানে রবিবার পর্যন্ত আমি এভিডেন্স লোপাট করে দেবো, রবিবার পর্যন্ত এভিডেন্স লোপাট করে আমি নিজেই সিবিআই কে দেবো। তার আগেই তো সিবিআই ক্যালকাটা অনারেবল ক্যালকাটা হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার তার আগে করে দিয়েছিল। তো ওই যে অনারেবল হাইকোর্ট আগে সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিয়ে দেবে, এটা মমতা ব্যানার্জি তো ভাবতে পারেননি। আমার প্রশ্ন দুটো, আমার প্রশ্ন এখন তো দুটো, বলছে যে আইনগত দিক আমরা থেকে দুটো প্রশ্ন। হাইকোর্টে যাব, আমরা ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে কেন ফাঁসি হলো না, সরকারের টাকায় জেলে বসিয়ে খাওয়ানো হবে, এই ধরনের অপরাধীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, আমরা ও, লড়াই করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো তো একটা সময় বলেছিল না আমি নিজে ফাঁসির মঞ্চে ঝুলে যাব যদি আমার এগেইনস্টে প্রমাণিত হয়। আসলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা জানেন তো ফাঁসির মঞ্চে ঝুলে যাওয়া, এ অনেকবার ফাঁসির মঞ্চে উঠেছে আর ঝুলেছে, উঠেছে আর ঝুলেছে, উঠেছে আর ঝুলেছে, মানে এতবার ফাঁসি হয়েছে ওর, ও খুব ভালো বোঝে ক্যাপিটাল পানিশমেন্টের বেদনাটা। ওই জন্যই ও প্রমোট করছে যে এদেরকে জেলের ভাত খাইয়ে লাভ নেই, এদেরকে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে দাও। আসলে দেখবেন মানে হয় ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি, অজ্ঞতাই শক্তি, ইগনোরেন্স ইজ দ্য স্ট্রেংথ, অজ্ঞতাই পাওয়ার, এদের কাছে অজ্ঞতাটাই পাওয়ার। একটা কথা মনে রাখবেন, চেয়ারটা পার্মানেন্ট, আপনি আজকে চিফ মিনিস্টার আছেন কালকে থাকবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য অহংকার করে একবার বলেছিল ওদের আমাদের 235 আছে ওদের কত আছে,
অহংকার বেশি দিন থাকে না। রাজনীতিটা কারোর বাপের সম্পত্তি নয়, রাজনীতিতে মানুষই শেষ কথা বলে, আর গণতন্ত্রের শেষ পাতাটা উপন্যাসের লেখে জনগণই। আজকে আপনার কাছে 33% অহংকার দেখাচ্ছেন, তো এই 33% যে কখন আপনার কাছে 0% হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না ম্যাডাম চিফ মিনিস্টার। একটা কথা, ডেমোগ্রাফি চেঞ্জ করছেন আপনি খুব নিশ্চিন্ত ভাবে, খুব কায়দা করে ডেমোগ্রাফি চেঞ্জ করছেন পশ্চিমবঙ্গে, অর্থাৎ জনবিন্যাস। আজকে বাংলাদেশের 2% হিন্দু নেমে এসছে 21% থেকে, যদি 1971 এর বাংলাদেশ ওয়ার্ড থেকে ধরি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্য, মানে তুমি এসো এখানে, আমি তোমাকে আধার কার্ড বানিয়ে দেবো, ভোটার কার্ড বানিয়ে দেবো, ভোটটা তুমি আমাকে দেবে, তুমি বাংলাদেশি ওখানেও ভোট দেবে, বাংলাদেশেও ভোট দেবে, তুমি এখানেও ভোট দেবে। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই, কিন্তু এটা আনঅথরাইজড হতে প্র্যাকটিস হয় ওয়েস্ট বেঙ্গলে। এখন আমি যখন নিজেকে বাঙালি বলি দিল্লিতে, আমাকেও প্রশ্ন করে, ভাই তুমি কি বাংলাদেশি নাকি? নিজেকে লজ্জার মধ্যে পড়তে হয় বাংলা বলি বলে। এই যে কনস্পিরেসি চলছে, আমার প্রশ্ন, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে শুধু নয়, কেরালাতেও হচ্ছে, কিছু কিছু রাজ্যে খুব ড্রাস্টিক্যালি হচ্ছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে ওয়ান অফ দেম। তো আমার এই প্রশ্ন হচ্ছে ভোট ব্যাংক পলিসি, এই যে 33%টা বাড়িয়ে নিয়ে আপনি যেদিন 45% হয়ে যাবে না ম্যাডাম চিফ মিনিস্টার, সেদিন কিন্তু এরা আপনাকে গদিচ্যুত করবে। আর দেখবেন যারা যার দ্বারা ক্ষমতায় যায় তারা তার দ্বারাই ক্ষমতা থেকে চ্যুত হয়, ইতিহাস কিন্তু তাই বলে। ইউরোপের হিস্ট্রি, জার্মানির হিস্ট্রি, আপনি যদি অস্ট্রিয়ার হিস্ট্রি যদি পড়েন বা ইংল্যান্ডের হিস্ট্রি যদি পড়েন, তাহলে দেখবেন যারা যার সাহায্যে ক্ষমতায় গেছে তারাই তাকে ক্ষমতা থেকে চ্যুত করেছে। এই মুসলিমরাই কিন্তু ম্যাডাম চিফ মিনিস্টারকে ক্ষমতা থেকে চ্যুত করবে, আজকে বলে দিলাম, রেকর্ড করে রাখুন কথাটা। আমার আরো অনেক বিষয় নিয়ে কথা বলার ছিল, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদের যে বুক স্টল, যেটাকে সরকার মামলাটা ছিল হয়তো। হ্যাঁ, এই মামলা নিয়েও কথা বলার আমার ইচ্ছা ছিল, 40 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি কবে আবার সময় পাবো, তুমি যদি একটু বলো। আমি আমার সময় আমার সনাতন মনস্ক যে কোনো রাষ্ট্রবাদী সাংবাদিকের জন্য সব সময় খোলা আমার দরজা চির নূতন, চির সবুজ, সনাতনে সবুজ। আমার সনাতন মনস্ক সাংবাদিক বন্ধুর জন্য আমার দরজা চির নূতন ভাবে চির সবুজ হয়ে খোলা। সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আরো কি কি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করলে ভালো হয় বা আপনারা শুনতে চান, জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই পর্ব নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়, জয় সনাতনের জয়। অনেক অনেক ধন্যবাদ দাদা। অনেক অনেক ধন্যবাদ দিবাকর বাবু, আপনাকেও নমস্কার।